আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান শট রিভিশন সিরিজে। সো এই সিরিজে আমরা তোমাদের এইচএসসি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারকে নিয়ে, তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, টোটাল যে 10টা চ্যাপ্টার আছে এই 10টা চ্যাপ্টারের আমরা ওয়ান শট ক্লাস দিব। ক্লাসগুলো এমন ভাবে হবে যেন একটা ক্লাসেই তোমার বেসিক প্লাস বোর্ডের সিকিউ প্লাস বোর্ডের এমসিকিউ একসাথে কভার হয়ে যায়। ঠিক আছে? সো এই ধরনের এই ওয়ান শট ক্লাসগুলো তোমরা কোথায় পাবা? অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে পাবা। এন্ড আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে কি? নাম হচ্ছে লার্ন উইথ কাউসার। ঠিক আছে? সো এই চ্যানেলে যখন তুমি যাবা, তুমি যদি প্লেলিস্টে যাও, এখানে অলরেডি দুইটা প্লেলিস্ট আছে, একটা হচ্ছে এক্সেল সাজেশন আর একটা এসএসসি 27 কে নিয়ে। বাট এখানে আমি আরেকটা প্লেলিস্ট তৈরি করে দিব যেখানে তোমাদের এইচএসসি সবগুলো চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস থাকবে। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসে যাই। তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব কি নিয়ে? আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে শুরু করে বোর্ড কোশ্চেন পর্যন্ত সবগুলো একসাথে দেখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের বেশ কিছু অনীহা কাজ করে। অনীহা বলতে এটা প্রথমত কেউ তোমরা ভালো মতো পড়ো না, তারপর তোমরা অনেক দ্বিধায় থাকো যে সিকিউ কেমন আসবে, এমসিকিউ কেমন আসবে। ঠিক আছে? এখানে সিকিউ টপিক গুলো একটু বোরিং টাইপ বা একটু থিওরিটিক্যাল বেশি, তার কারণে এই ধরনের অনীহা তোমাদের মধ্যে কাজ করে। বাট আমরা আজকের এই ক্লাসে সবগুলো টপিক ভালো মতো দেখবো। ঠিক আছে? যেন তুমি সিকিউ অ্যান্সার করতে চাইলেও যেন সিকিউ অ্যান্সার করতে পারো, এন্ড এমসিকিউ মাস্ট পারবা। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমে আমি যেটা রাখছি এখানে সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক, যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তোমাকে আজকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব, এবং তোমারও ভালো মতো এগুলো পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য দুইটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এক নাম্বার হচ্ছে আজকে আমি যেই লেকচারগুলো তোমাকে দিব, যেগুলো আমি তোমাকে পড়াবো, ওই লেকচার স্লাইডটা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর দুই নাম্বার হচ্ছে তোমার দাগানো বইয়ের পিডিএফ। মানে তোমার এই চ্যাপ্টারটার জন্য তোমার অবশ্যই বই পড়া লাগবে, পেন বই পড়া লাগবে। এন্ড মেন বইটা আমি তোমাদেরকে এই যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দাগানো ভাবে, মানে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো বেশি পড়তে হবে, মনোযোগ দিতে হবে, এই লাইনগুলো আমি তোমাদেরকে দাগিয়ে পিডিএফ আকারে আমাদের এই ডিসক্রিপশন বক্স দিয়ে দিব। ঠিক আছে? তাহলে দুইটা কাজ করতে হবে তোমার। এক নাম্বার কাজ হচ্ছে কি জানো? এক নাম্বার কাজ হচ্ছে স্লাইড পড়তে হবে, আমাদের স্লাইড পড়তে হবে। আর দুই নাম্বার হচ্ছে দাগানো বই। দাগানো বই এটা কোথায় পাবা? এটা তুমি আমাদের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবে। ঠিক আছে? ইউটিউবে পেয়ে যাবে আর কি। ঠিক আছে? ওয়াইট। ওকে। আচ্ছা, তাহলে আসো আমরা একটু দেখি যে আমাদের কি কি টপিক গুলো ইম্পর্টেন্ট। এক নম্বর, ল্যাবরেটরির ব্যবহার বিধি। ঠিক আছে? তোমরা জানো যে এই চ্যাপ্টারের প্রথম দিকে একদম আমাদের ল্যাবরেটরির কিছু ব্যবহার নিয়ে কথাবার্তা আছে, যে আমাদের কি কি ব্যবহার করতে হয়। আমাদের অ্যাপ্রন আছে, আমাদের গ্লাস আছে, দেন হচ্ছে আমাদের কি কি আছে, গ্লাভস আছে, তাই না? তো এই ধরনের জিনিসপাতিগুলো নিয়ে আমরা প্রথমে পড়াশোনা করব। তারপর গ্লাস সামগ্রী ব্যবহারের কৌশল। গ্লাস কিন্তু আবার অনেক ধরনের আছে। ঠিক আছে? ওই গ্লাসের ধরন এবং কোনটা কখন ইউজ হয়, কিভাবে ইউজ হয়, ওগুলো আমরা দেখবো। ঠিক আছে? তারপর পলভঙ্গি ও ডিজিটাল ব্যালেন্স। ব্যালেন্স মানে হচ্ছে নিক্তি। তোমরা দাড়িপাল্লা দেখছো না বা ওজন মাপার মেশিন দেখছো না, এগুলোকে বলা হয় ব্যালেন্স। ঠিক আছে? যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের পদার্থ পরিমাপ করতে পারি। ঠিক আছে? মনে করো তুমি একটা কি করা চাই, মনে করো তুমি যে একটা এক্সপেরিমেন্ট করবা যেখানে তুমি NaCl পরিমাপ করতে হবে। ঠিক আছে? মানে NaCl নিয়ে কাজ করবা, সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করবা, বা লজিকন একটা লবণ নিয়ে কাজ করবা। তাহলে তোমার ওই পরীক্ষাতে তোমার অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ NaCl দেওয়া লাগবে, 5 গ্রাম, 10 গ্রাম। ঠিক আছে? এরকম দেওয়া লাগবে না? ওই জিনিসটা পরিমাপ করার জন্য, মাপার জন্য যেসব যন্ত্র, ওগুলো হচ্ছে আমার ব্যালেন্স। ঠিক আছে? অনেক ধরনের ব্যালেন্স আছে, আমরা ডিটেলস যখন যাব তখন দেখবো। ঠিক আছে? আচ্ছা, তারপর আয়তনিক ফ্লাক্স বা আয়তনিমিতিক ফ্লাক্স। আচ্ছা, তারপর বুরেট, তারপর হচ্ছে পিপেট। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের কিছু যন্ত্রপাতি। ঠিক আছে? অনেক ধরনের ফ্লাক্স আমরা পড়বো। তারপর আমাদের বুরেট, পিপেট, এই ধরনের আমরা বেশ কিছু যন্ত্রপাতি দেখবো, সামনে দেখতেছি। তারপর বুনসেন বার্নার পদ্ধতি। বুনসেন বার্নার কি তোমরা হয়তো বা কিছু আইডিয়া আছে 9-10 থেকে, সামনে আসতেছে। বিভিন্ন যন্ত্রপাতি তাপ দেওয়ার কৌশল। ঠিক আছে? বুনসেন বার্নার তোমরা জানো নরমালি তাপ দেওয়ার জন্য ইউজ করা হয়, তাই না? সো কিভাবে তাপ দিতে হবে, এই ধরনের কৌশল, এগুলো একটু পড়তে হবে। দেন সেমি মাইক্রো, মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি। ঠিক আছে? এগুলোকে আমরা বলি বিশ্লেষণ পদ্ধতি। ঠিক আছে? এই টাইপটা একটু পড়তে হবে। ওকে, আমরা সামনে দেখতেছি। তারপর ঘনমাত্রা নির্ণয়, এটা একটা ইম্পর্টেন্ট। এইটা একটু, যদিও তোমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার 3 মানে পরিমাণগত রসায়ন, ওইখানে কিন্তু তোমরা অলরেডি পড়বা আবার। ঠিক আছে? ওইখানে আমরা একদম ডিটেলসে দেখবো, বাট এখানেও টুকটাক আলোচনা আছে, ওই ধরনের আলোচনা আমাদের এখানে করতে হবে। ঠিক আছে? তারপর ব্যালেন্সের ম্যাথ। ব্যালেন্সের ম্যাথ বলতে এই যে পলভঙ্গি ব্যালেন্স থেকে আসলে কিছু ম্যাথ আসে। ঠিক আছে? রাইডার ধ্রুবক নির্ণয়ে কিছু ম্যাথ আসে, ওই ম্যাথগুলো আমরা দেখবো। সো আজকের এই ক্লাসে আমরা সবগুলো টপিক নিয়ে আলোচনা করবো, বেসিক আলোচনা, তারপর আমরা এমসিকিউ যাব, ম্যাথ দেখবো, এই দুই টাইপের ঘনমাত্রার ম্যাথ, ব্যালেন্সের ম্যাথ, তারপর আমরা একটা সিকিউ চ্যাম্পিয়ন সিরিজের একটা সিকিউ দেখবো, যে একটা সিকিউর মধ্যে সব ধরনের কনসেপ্ট মোটামুটি থাকবে। বুঝতে পারছো?
চলো আমরা শুরু করি আমাদের প্রথম টপিক দিয়ে, সেটা হচ্ছে আমাদের ল্যাবরেটরির ব্যবহার। এখানে আমরা প্রায় সব ধরনের উপকরণ নিয়ে কাজ করবো বা জানবো। এক নম্বর আমরা গ্লাস নিয়ে জানবো। গ্লাস নিয়ে বলতে কি, আমাদের দুই ধরনের গ্লাস আছে, ঠিক আছে, যেগুলো আমরা ল্যাবরেটরিতে ইউজ করি। দুই ধরনের গ্লাস, একটা হচ্ছে সফট গ্লাস আর একটা হচ্ছে পাইরেক্স গ্লাস। সফট গ্লাস জিনিসটা কি? সফট গ্লাস হচ্ছে যেগুলো কোমল গ্লাস, ঠিক আছে। কোমল গ্লাস মানে খুবই পাতলা হয়, ঠিক আছে, এবং সহজে ভেঙে যায়। যেমন কি, যেমন মনে করো কয়েক ধরনের কাঁচ নল, ঠিক আছে, কাঁচ নল। তারপর মনে করতে পারো টেস্ট টিউব, তো এইগুলো হচ্ছে আমাদের সফট গ্লাস দিয়ে তৈরি করা হয় বা সফট গ্লাস দিয়ে তৈরি হয়ে থাকে। তো সেগুলো খুবই হালকা এবং খুবই সফট কাজে আমরা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো পাইরেক্স গ্লাস। পাইরেক্স গ্লাস হচ্ছে একটু মোটা এবং একটু ভারী টাইপের গ্লাস, ঠিক আছে। যেই জিনিসগুলো যেমন বিভিন্ন বিকার গুলো আমাদের পাইরেক্স গ্লাসের তৈরি হয়। কেন? বিকারে আমাদের অনেক দ্রবণ নিতে হয়, ঠিক আছে, অনেক ভার সহ্য করতে হয়। তার কারণে এটা তো মোটা আবরণযুক্ত গ্লাস থাকতে হবে, তাই না? যদি এরকম সফট হয় তাহলে তো ভেঙে যাবে ইজিলি। তাই পাইরেক্স হচ্ছে মোটা আবরণযুক্ত গ্লাস বা শক্ত গ্লাস বলতে পারো, ঠিক আছে। তাহলে সফট মানে তুমি নাম থেকে বুঝতেছো যে কোমল গ্লাস, আর পাইরেক্স মানে হচ্ছে একটু শক্ত টাইপের, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি হইতে পারে? এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কি বলা যায়, বিভিন্ন ধরনের ফ্লাক্স হইতে পারে। আমরা অনেক ধরনের ফ্লাস্কের কথা পড়বো একটু পরে, ঠিক আছে। কনিক্যাল ফ্লাক্স পড়বো, আয়তনিক ফ্লাক্স পড়বো, ঠিক আছে। অনেক ধরনের ফ্লাক্স আমরা একটু পরেই পড়বো। সো এই বিভিন্ন ধরনের হচ্ছে ফ্লাক্স হইতে পারে। দেন সিলিন্ডার হইতে পারে, ঠিক আছে। মেজারিং সিলিন্ডার, যে তোমার বাসার গ্যাসের সিলিন্ডার না, মেজারিং সিলিন্ডার, যেগুলো দিয়ে আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে। এসব কিছু সিলিন্ডার আছে যেগুলোতে হচ্ছে বিভিন্ন দাগ কাটা থাকে, ঠিক আছে, যে 100 ml 200 ml, ওইরকম মেজারিং সিলিন্ডার বলা হয়, ঠিক আছে। তো সিলিন্ডার লিখলাম, তোমরা বুঝে নিও সিলিন্ডার, ঠিক আছে। সো এই ধরনের যেগুলোতে আমরা মোস্ট অফ দ্য টাইম ইউজ করি, ওগুলো হচ্ছে আমাদের পাইরেক্স গ্লাস, যেগুলো একটু শক্ত টাইপের হয়ে থাকে। বিকারও হইতে পারে, ঠিক আছে। বিকারটাও আমি চাইলে লিখে রাখতে পারি, বিকার, বিকার, ঠিক আছে। সো এই ধরনের, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝলাম যে সফট গ্লাস মানে হচ্ছে যেগুলো একটু পাতলা টাইপ, হালকা টাইপ, এগুলো হচ্ছে সফট গ্লাস। এন্ড পাইরেক্স হচ্ছে যেগুলো একটু মোটা বা শক্ত। আচ্ছা, এখানে আমি কি লিখছি দেখো তো, এটা হচ্ছে আমার পাইরেক্স গ্লাসের সংকেত। সংকেত মানে কি জানো? সংকেত মানে আমাদের এই ধরনের অক্সাইড দিয়ে আমার পাইরেক্স গ্লাসটা গঠিত হয়, ঠিক আছে। এরকম অনেক ধরনের অক্সাইড আছে। এক নাম্বার যেটা তুমি মাস্ট জানতে হবে, এই যে সিলিকন ডাইঅক্সাইড। যে কোনো কাচের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড থাকবেই, এটা হচ্ছে কাচের প্রাথমিক উপাদান বলতে পারো, ঠিক আছে, সিলিকন ডাইঅক্সাইড। তারপর দেখো আরো বিভিন্ন ধরনের অক্সাইড আছে, বোরন, বেরিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক, ওদের অক্সাইড আছে। তো তুমি জাস্ট মনে রাখবা যে কার কার অক্সাইড আছে, যেমন জিঙ্ক অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, একটু মনে রাখবা। সংকেত মনে রাখতে হবে না, সংকেত তুমি নিজেই জানো। কিভাবে জানো? দেখো, সোডিয়ামের যোজনী হচ্ছে কত? 1, অক্সিজেনের যোজনী কত? 2। আমরা জানি এই দুজন মিলে যদি একটা যৌগ গঠিত হয়, তখনই আমি এটাকে বলতে পারবো সোডিয়ামের অক্সাইড বা সোডিয়াম অক্সাইড, ঠিক আছে। সোডিয়াম আর অক্সিজেন যুক্ত হয়ে যখন একটা যৌগ গঠন করবে, ওইটাকে আমি বলবো সোডিয়ামের অক্সাইড বা সোডিয়াম অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, তার যখন একটা যৌগ তৈরি করার জন্য আমরা 9-10 একটা নিয়ম শিখে আসছিলাম। কি নিয়ম ছিল? যে এর যোজনী যাবে এর পাশে, এর যোজনী আসবে এর পাশে। তাহলে এই জন্য আমরা লিখবো Na2O, ঠিক আছে। কজ 1 না লিখলেও সমস্যা নাই। তাহলে তুমি বুঝতে পারতেছো, তুমি যদি কারো যোজনী জানো, তাহলে তুমি ওর অক্সাইড কিন্তু খুব ইজিলি লিখতে পারবা, সংকেত লিখতে পারবা। তাই তুমি শুধু মনে রাখবা যে কার কার অক্সাইড এখানে কাজ করতেছে। আশা করি বুঝতে পারছো কি বলতেছি, ঠিক আছে। তাহলে পাইরেক্স গ্লাস এবং সফট গ্লাস, আশা করি ক্লিয়ার। তারপর আসি, এবার আমরা আলোচনা করব গ্লাভস নিয়ে। আমাদের যেন হাতের কোনো ক্ষয় বা ক্ষতি না হয়, তার কারণে আমাদের বিভিন্ন ধরনের গ্লাভস পরতে হয়, ঠিক আছে। এখন গ্লাভসের অনেকগুলো প্রকারভেদ আছে। তো এই প্রকারভেদ গুলো কি কি দেখো তো। এক নাম্বার, নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভস কোনটা? এই যে এটা হচ্ছে নাইট্রাইল গ্লাভস, ঠিক আছে। আমরা সবকিছু পড়া লাগবে না, তুমি দেখবা তোমার গ্লাভস নিয়ে তোমার বইয়ে কিন্তু অনেক কথাবার্তা। আমরা সবগুলো পড়বো না। আমরা যে জিনিসটা আমরা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে আমার ফাইনাল টার্গেট হচ্ছে এমসিকিউ জন্য ভালো অ্যান্সার করতে পারি, ঠিক আছে। সিকিউ আমি 2, 3, 4 গুণগত, মৌল, রাসায়নিক পরিবর্তন, এগুলো থেকে আমি দিতে পারবো ভালো মতো, ঠিক আছে। তো আমার মেইন ফোকাস হচ্ছে এখান থেকে এমসিকিউ। তাই দেখো, যেগুলো এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট ওই লাইনগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি। দেখো, নাইট্রাইল গ্লাভস কেন ইম্পর্টেন্ট? কারণ সাধারণত আমরা নাইট্রাইল গ্লাভসই ল্যাবরেটরিতে ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে তার এমসিকিউ, যে নিচের কোনটি বা কোন ধরনের গ্লাভস সাধারণত ল্যাবরেটরিতে ইউজ করা হয়? অ্যান্সার কি? নাইট্রাইল গ্লাভস। বুঝতে পারছো? এবার আসো জিটেক্স গ্লাভস। জিটেক্স গ্লাভস কোনটা? এই যে এইটা দেখো তো, দেখতে কেমন? একটু মোটা না? দেখতে একটু মোটা না জিনিসটা? মোটা না, তার কারণে দেখো তাপমাত্রা জনিত বস্তু নিয়ে কাজ করতে,
তাপমাত্রাজনিত বস্তু নিয়ে কাজ করতে আমরা এই যে জিটেক্স গ্লাভসটা ইউজ করবো। কেন? যেন আমাদের হাতে যেন ওই তাপটা যেন ফিল না হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এবার আসো ল্যাটেক্স গ্লাভস, এটা হচ্ছে এটাতে কি করবো দেখো, এটা হচ্ছে বৈদ্যুতিক শক বা ক্ষত সৃষ্টি থেকে রক্ষা করে, মেইনলি বৈদ্যুতিক শক থেকে রক্ষা করে। তাহলে 3 ধরনের গ্লাভস ফলোয়ার সাথে সাথে মুখোমুখি বলতে হবে যেন ক্লাসের পড়া ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 1 নাম্বার নাইট্রাইল, কাজ কি? সাধারণত এটা ইউজ হয়। 2 নাম্বার জিটেক্স, জিটেক্স এর কাজ কি? আমাদের তাপমাত্রা, কারণ কি এটা একটু মোটা টাইপ। আচ্ছা, 3 নাম্বার ল্যাটেক্স, ল্যাটেক্স এর কাজ কি? বৈদ্যুতিক শক। বুঝতে পারছো? ক্লাসের পড়ার কাছে শেষ করবা। ওকে, গেল। তারপর আরো 3 ধরনের গ্লাভস দেখো। 1 নাম্বার মানে 4 নাম্বার পিভিসি ভিনাইল, বা শুধু ভিনাইল বলা যায়, শুধু ভিনাইল বলা যায়, ভিনাইল গ্লাভস। ভিনাইল গ্লাভস এর কাজ কি? এটা তেমন কোনো কাজ না, জাস্ট এইটুকু মনে রাখবা, এটা হচ্ছে কি পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি বলা হয়। আমরা পিভিসি পাইপের কথা শুনছি না, ওই পিভিসি দিয়ে হচ্ছে তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর নিওপ্রিন গ্লাভস, নিওপ্রিন গ্লাভস এর কাজ কি? এটা হচ্ছে একটু নরমাল যদিও। দেখো, মৃদু ক্ষয়কারক বা তেল জাতীয় পদার্থ বা জৈব দ্রাবক পদার্থ নিয়ে কাজ করার বেলায় এই যে নিওপ্রিন গ্লাভস হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা নিয়ে কাজ করা হয়। আর এটা হচ্ছে আমাদের ভিনাইল, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, মানে গ্লাস। আর লাস্টেরটা হচ্ছে আমাদের প্রাকৃতিক রাবার গ্লাস, এটা নরমাল। ঠিক আছে, এর একটা কাজ আছে, এটাও কিন্তু বৈদ্যুতিক শক প্রতিরোধ করে। ঠিক আছে, তো মেইনলি হচ্ছে করে কি, মেইনলি হচ্ছে আমার বৈদ্যুতিক শক ল্যাটেক্স গ্লাভস করে। ঠিক আছে, তাহলে আমরা গ্লাভস 6 ধরনের গ্লাভস দেখছি। জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার কোন গ্লাভস এর কাজ কি, এটা আমার একটু মনে রাখতে হবে। আশা করি বুঝতেছো। ওকে, গেল। এবার আসো, তাহলে চলো আমরা কিছু এমসিকিউ দেখি। এই এমসিকিউ এর অ্যান্সার তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও, যে লিখবা 1 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার এটা, 2 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার এইটা। আশা করি পারবা। দেখো, একটু আগেই পড়ছি ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাভস তুমি জানো? বৈদ্যুতিক শক কোন গ্লাভস তুমি জানো? ঠিক আছে, গেল। আমি কিন্তু বলছি যে প্রধানত বৈদ্যুতিক শক বা তুষে ক্ষত, এটা প্রধানত কে করে, ওইটাই অ্যান্সার দিবা, কমেন্টে অবশ্যই জানাবা। ঠিক আছে, গেল। আচ্ছা আচ্ছা, তোমরা যারা ভিডিওটা দেখতেছো এখনো, তোমরা যদি এটা উপকারে এসে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এন্ড কমেন্টে জানাইতে পারো যে আমাদের ক্লাসগুলো তোমার কেমন লাগছে বা তোমার উপকারে আসছে কিনা। তো সেই যে কমেন্ট বা সাবস্ক্রাইবের মাধ্যমে হচ্ছে আমাদের কি বলে এটাকে, মানে ইন্সপিরেশন আছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যেটা বলতেছি পরিষ্কারক। ঠিক আছে, এরকমই আমরা হচ্ছে পার্ট বাই পার্ট যাবো, প্রতিটা টপিক নিয়ে হচ্ছে আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা, পরিষ্কারকের কাজটা কি? দেখো, পরিষ্কারক প্রধানত 2 ধরনের আছে। পরিষ্কারক মানে কি? যেটা দিয়ে আমরা পরিষ্কার করব। কি পরিষ্কার করব? এখন আমাদের ল্যাবরেটরিতে আমরা অনেক ধরনের জিনিসপত্র ইউজ করি, তাই না? বিকার, বিভিন্ন ফ্লাস্ক, বুরেট, পিপেট, তাই না? তো এইগুলোকে আমরা তো পরিষ্কার করতে হবে, তাই না? কোনো কিছু ইউজ করার আগে। সো ওই ধরনের পরিষ্কারক হচ্ছে আমরা কথাবার্তা বলতেছি। ঠিক আছে, যে কি দিয়ে আমরা পরিষ্কার করব। 2 ধরনের পরিষ্কারক আমাদের কাছে আছে, মানে 2 ধরনের দ্রাবক দিয়ে আমরা পরিষ্কার করতে পারি। একটাকে আমরা বলি জৈব, একটাকে আমরা বলি অজৈব। আচ্ছা, একটু এক্সাম্পল দেখতে হবে। জৈব দ্রাবক কোনটা আর অজৈব দ্রাবক কোনটা? অজৈব দ্রাবক হচ্ছে পানি, H2। আর জৈব দ্রাবক হচ্ছে একটা ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে অ্যাসিটোন। কি বলছি? অ্যাসিটোন। ঠিক আছে, সংকেতটা একটু চাইলে মনে রাখতে পারো। অ্যাসিটোনের সংকেত হচ্ছে এটা, অ্যাসিটোনের সংকেত হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমরা বললাম যে 2 ধরনের দ্রাবক আছে, একটা হচ্ছে জৈব, একটা হচ্ছে অজৈব। জৈব হচ্ছে অ্যাসিটোন আর অজৈব হচ্ছে পানি। ঠিক আছে, মনে থাকবে আশা করি। এবার আসো, আর অনেকগুলো পরিষ্কারক আমাদের কাছে লাগবে। 1 নাম্বার Na2CO3, জিনিসটা কি বলতো? এটা কি, নাম কি এটা? সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেট কত পার্সেন্ট লাগে? 10% লঘু দ্রবণ লাগে। ঠিক আছে, মানে পরিষ্কার করার জন্য তোমার অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো দ্রবণ তুমি ইউজ করতে পারবা। তো তার মধ্যে একটা হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণ। তো এই দ্রবণটা 10% লঘু দ্রবণ দিয়ে তুমি চাইলে আমাদের যন্ত্রপাতিগুলো পরিষ্কার করতে পারো, মানে যে বুরেট পিপেট এগুলো তুমি পরিষ্কার করতে পারো। ঠিক আছে, 2 নাম্বার ডিটারজেন্ট ডেকন 19, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও একটা পরিষ্কারক। এটার জন্য কি লিখছি দেখো, এটা হচ্ছে নরমালি হচ্ছে আমাদের যে আলকাতরা বা গ্রিস, ঠিক আছে, বা তেল জাতীয় আর কি, যে তেল জাতীয় এই ধরনের পদার্থ যদি তোমাদের বুরেট বা পিপেট বা বিভিন্ন যন্ত্রপাতির গায়ে যদি লেগে থাকে, তখন আমরা ডেকন 90 দিয়ে পরিষ্কার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, 1 নাম্বার। আর 2 নাম্বার, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, চাইলে একবার পড়ে রাখতে পারো। এরপর আসো সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এই মিশ্রণটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে এইটাই হচ্ছে আমার, দেখো 1 নম্বরে কি বলছি, এইটা হচ্ছে সর্বোত্তম পরিষ্কারক। সর্বোত্তম পরিষ্কারক এমসিকিউতে আসবে, নিচের কোনটি সর্বোত্তম পরিষ্কারক? অ্যান্সার হচ্ছে কি ক্রোমিক অ্যাসিড দ্রবণ।
বুঝতে পারছো? আচ্ছা, এখন ক্রমিক অ্যাসিড দ্রবণটা কিভাবে তৈরি হয় দেখো তো, কিভাবে তৈরি হয় এটা তোমার জানা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্রমিক অ্যাসিড তীব্র জারক। আচ্ছা, ক্রমিক অ্যাসিড হচ্ছে কি K2Cr2O7, মূলত এটার মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে, মূলত এটার মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে, এই যৌগটা দিয়ে তৈরি হয়। এবার আসো, তাহলে এই যৌগটাতে আর কি কি বলছে দেখো, এটা একটা তীব্র জারক, এই কথাটা তোমরা পরিমাণগত রসায়নে পড়ছো অলরেডি। ঠিক আছে, বা পড়বা আর কি। ঠিক আছে, আচ্ছা, বিক্রিয়া খালে এটা কি করে, জায়মান অক্সিজেন তৈরি করে। মানে এটা যখন বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের সাথে, সালফিউরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে তখন এটা হচ্ছে জায়মান অক্সিজেন তৈরি করে। জায়মান অক্সিজেন তৈরি করার পরেও জায়মান অক্সিজেনটাই হচ্ছে পরিষ্কারক হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, তারপর সেখানে কি বলছে, এখানে পরিমাণ দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে যে কোনটা কতটুকু লাগবে। তুমি যদি ক্রমিক অ্যাসিড মিশ্রণ তৈরি করতে চাও, তাহলে এই যে পটাশিয়াম যে ডাইক্রোমেট আছে, এই যে এটা, এটা আমার লাগবে 4 গ্রাম, আমার পানি লাগবে 40 ml, এবং আমার গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই যে একটু আগেই বললাম সালফিউরিক অ্যাসিডের সাথে কিন্তু কি করতেছে, বিক্রিয়া করতেছে, এটা আমার লাগবে 40 ml। কত মোলার? 2 মোলার। এগুলো একটু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট মেইনলি ইম্পর্টেন্ট যে সর্বোত্তম পরিষ্কারক এইটা, এবং এটা মানে কি, এই যে দুজন। আশা করি বুঝতে পারছো কথাগুলো, আশা করি বুঝতে পারছো। এবার আসো, এবার আমরা পলভঙ্গি ব্যালেন্স নিয়ে কথা বলবো। ব্যালেন্স মানে কি? ব্যালেন্স মানে হচ্ছে নিক্তি বা দাড়ি পাল্লা বলতে পারো, যেটা দিয়ে হচ্ছে আমরা কি করি, যেটা দিয়ে আমরা হচ্ছে পরিমাপ করি। ঠিক আছে, মনে করো, যেটা একটু আগে আমি তোমাকে এক্সাম্পল দিলাম, যে তুমি মনে করো NaCl নিয়ে কোনো একটা পরীক্ষা করবা বা আয়ন শনাক্তকরণ করবা। সো ওইটা তোমার একটা নির্দিষ্ট পরিমাণ নেওয়া লাগবে। সাপোজ তোমার 5 গ্রাম নিতে হচ্ছে বা 5 মিলিগ্রাম নিতে হচ্ছে। তো ওই জিনিসটা তোমাকে পরিমাপ করা লাগবে। ওই পরিমাপ করার জন্য আমি বিভিন্ন ধরনের ব্যালেন্স নিয়ে কাজ করবো। সো ব্যালেন্স অনেক ধরনের আছে। আসো আমরা একটু কথা বলি। ব্যালেন্সের মধ্যে আমাদের 2 ধরনের ব্যালেন্স তুমি বলতে পারো। ব্যালেন্স, ব্যালেন্স তুমি 2 ধরনের বলতে পারো। একটাকে আমি বলছি সার্টোরিয়াস ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স। আরেকটাকে আমরা বলতেছি পলভঙ্গি ব্যালেন্স। কি বলছি? সার্টোরিয়াস ব্যালেন্স আর পলভঙ্গি ব্যালেন্স। এটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের চিত্র, একটু পরে তোমাকে বুঝাই দিচ্ছি চিত্রটা। আচ্ছা, এটা খেয়াল করো তুমি আগে, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে, দেখো, তুমি দেখবা পলভঙ্গি ব্যালেন্সের মাঝখানে বা যে কোনো ব্যালেন্সেরই মাঝখানে একটা হুক টাইপ আছে, যেটার মাধ্যমে তুমি গ্রামটা নির্ণয় করবা। আচ্ছা দেখো, এখানে দুই দিকে দুইটা পাল্লা আছে, তাই না? এগুলো কিন্তু তুমি ওই যে স্বর্ণের দোকানে দেখতে পাও। ঠিক আছে, স্বর্ণের দোকানে দেখবে এরকম থাকে, যদি এখন ডিজিটাল হয়ে গেছে, আগে থাকতো আর কি। আচ্ছা, তো এই জিনিসটা কি হয়, যে এক সাইডে তুমি হচ্ছে তোমার প্রয়োজনীয় যেটা তুমি পরিমাপ করবো এটা রাখবা, আর তারপর হচ্ছে তোমার এই যে এই হুকটা হচ্ছে পরিবর্তনের মাধ্যমে এটা হচ্ছে তোমার গ্রামটা বলে দিবে যে কত মিলিগ্রাম এখানে আছে। ঠিক আছে, সো এই যে হুকটা, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় রাইডার। রাইডার। এখন দেখো, রাইডারের পরে তোমার এদিকেও স্কেল আছে, এদিকেও কিছু স্কেল আছে, তাই না? 2 ধরনের স্কেল আছে এখানে। স্কেল মানে কি? দাগ কাটা, যে 1 2 3 4 করে এদিকে 50 পর্যন্ত, এদিকে 50, তবে এদিকে 100, ওইদিকে 100, এরকম মনে করো। আচ্ছা গেল, ডিফারেন্সটা বুঝো। এইটা মনে করো আমার রাইডার। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাইডার। এই রাইডারের আমার এই সাইডে দাগ কাটা আছে 50 পর্যন্ত, আর এই সাইডে দাগ কাটা আছে 50 পর্যন্ত। তাহলে কি হবে? রাইডার হয়তো এদিকে 50-এর দিকে যাবে, অথবা এদিকে 50-এর দিকে যাবে যখন আমি কোনো কিছু পরিমাপ করব। তাহলে কি হচ্ছে? রাইডার মাঝখানে, দুই পাশে, এই পাশে 50, এই পাশে 50, এটা হচ্ছে আমার সার্টোরিয়াস ব্যালেন্স। বুঝছো? এবার আসো, পলভঙ্গি কি? এটা হচ্ছে আমার রাইডার, আমার এইদিকে 100। কি বললাম? এটা এদিকে 50, এদিকে 50, তাহলে সার্টোরিয়াস। আর পলভঙ্গি কখন? যখন একদিকে 100 থাকে। ঠিক আছে, তাহলে আশা করি তুমি ডিফারেন্সটা বুঝতে পারতেছো, কোনটা সার্টোরিয়াস কোনটা পলভঙ্গি। ব্যালেন্সটা আশা করি বুঝছো, যে মাঝখানে থাকবে আমার রাইডার। ঠিক আছে, এবং এদিকে 50, এদিকে 50 থাকবে সার্টোরিয়াস, আর এক সাইডে যদি 100 থাকে, এটাকে আমরা কি বলি? পলভঙ্গি বলি। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস তোমার জানা লাগবে। এই পলভঙ্গি ব্যালেন্স থেকে আমাদের ম্যাথ আসে, বুঝছো? ম্যাথ আসে, কিসের ম্যাথ আসে জানো? ম্যাথটা হচ্ছে রাইডার ধ্রুবক নির্ণয়ের ম্যাথ। সরি, রাইডার ধ্রুবক নির্ণয়। রাইডার ধ্রুবক নির্ণয় করার জন্য কি করতে হবে? আমি লিখলাম RC, রাইডার কনস্ট্যান্ট, সমান সমান কি জানো? উপরে হচ্ছে, উপরে হচ্ছে আমার 2 ইন্টু রাইডারের ভর,
2 ইন্টু রাইডারের ভর, আর নিচে হচ্ছে ভাগ সংখ্যা। ভাগ সংখ্যা মানে কি, যে আমার 50 ভাগ আছে নাকি 100 ভাগ আছে। যেমন দেখো, যখন এই টাইপ থাকবে তখন আমি বলবো 50 ভাগ আছে, আর যখন এই টাইপ থাকবে তখন আমি বলবো 100টা ভাগ আছে, ঠিক আছে। আর রাইডারের ভর নর্মালি হচ্ছে তোমার প্রশ্নে দিয়ে দিবে, বাট না দিয়ে থাকে 5 গ্রাম অথবা 10 গ্রাম। এটা হচ্ছে আমার নর্মালি যে কোনো রাইডারের ভর 5 গ্রাম বা 10 গ্রাম হয়ে থাকে, সরি গ্রাম না, মিলিগ্রাম, ঠিক আছে, বুঝতে পারছো। বাট এটা না নর্মালি আমাদের প্রশ্নে দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, গেল। দেখো, এই যে আমাদের আরেকটা পলভঙ্গি ব্যালেন্সের চিত্র দেওয়া আছে এবং এখানে বেশ কিছু অংশ দেওয়া আছে, ঠিক আছে। কোন অংশটাকে কি বলে এটা একটু তোমাদের জানা লাগবে, ঠিক আছে। এর থেকে ভালো চিত্র তোমার বইয়ের মধ্যে আছে, হাজারি স্যারের বই যদি কেউ ফলো করে থাকো ওই বইয়ের মধ্যে তুমি পেয়ে যাবা এর থেকে ভালো চিত্র, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা একটু বুক থেকে পড়বা, এখান থেকে চাইলে পড়তে পারো, বাট আমি তোমাকে বুকটা রেফার করবো, যে বুক থেকে পড়লে আরো ভালো হয়। কেন? কারণ এই অংশগুলোর নাম একটু জানা লাগবে, যে নিচের কোনটি রাইডারের নিচের কোনটি পলভঙ্গি ব্যালেন্সের অংশ, এভাবে এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। অথবা সিকিউতে আসতে পারে পলভঙ্গি ব্যালেন্সের বিভিন্ন অংশ বর্ণনা করো, ঠিক আছে, সেভাবে আসতে পারে। সো একটু বুক থেকে দেখবা, বুক কোনটা যেটা তোমাকে আমি দিয়ে দিব, কোথায় দিব, ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করতে পারো, ওইখানে তোমাকে আমি একটা দাগানো বই দিয়ে দিব, ওই সরি ওই দাগানো বই থেকে হচ্ছে তুমি এগুলো রিডিং করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসুন, এখন আমাদের ডিজিটাল ব্যালেন্স নিয়ে কথা বলতে হবে। তাহলে আমরা কিন্তু দুই ধরনের ব্যালেন্স অলরেডি করছি, একটা সার্টোরিয়াস, একটা হচ্ছে পলভঙ্গি। এখন আমরা দেখবো ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স আমাদের দুই ধরনের, ঠিক আছে, দুই ধরনের। একটা হচ্ছে টু ডিজিট আর একটা হচ্ছে 4 ডিজিট। এই যে ডিজিটাল ব্যালেন্সটা চিত্র দেখতেছো, চিত্র এটা কিন্তু তোমরা দেখছো, ঠিক আছে। এই টাইপের গুলো এখন ইউজ করা হয় আসলে, আর আগে হচ্ছে ওই যে পলভঙ্গি ইউজ করা হতো, এখন ডিজিটাল ইউজ করা হয়। সো মনে করো 2 ডিজিট কোনটা, 2 ডিজিট হচ্ছে মনে করো কোনো কিছুর পর 0.01 মিলিগ্রাম সাপোজ। তাহলে দেখো তো কি হয়েছে, পয়েন্টের পরে 2.ঘর পর্যন্ত এটা দেখাইতে পারতেছে, বুঝতে পারছো। তাই হচ্ছে এটাকে আমি বলছি 2 ডিজিট মানে পয়েন্টের পরে 2টা ডিজিট সে দেখাবে, বুঝছো। এবার আসো 4 ডিজিট, 0.0143 মিলিগ্রাম লিখলাম, এটাকে আমি বলছি 4 ডিজিট। কেন? কারণ পয়েন্টের পরে সে 4টা ডিজিট দেখাইতে পারতেছে, 4 ডিজিট। আর এই যে পয়েন্টের পরে 2টা ডিজিট দেখাইতে পারতেছে, তাই এটা হচ্ছে কত ডিজিট, 2 ডিজিট। একদম ইজি না ব্যাপারটা, পয়েন্টের পরে 2টা ঘর আছে তার মানে 2 ডিজিট, পয়েন্টের পরে 4টা ঘর আছে তার মানে 4 ডিজিট, বুঝতে পারছো, ক্লিয়ার। নেক্সট আসি, চিত্রটা তো দেখছো তাই না, চিত্র দেখছো। আচ্ছা, এই যে পার্থক্যটা জানতে হবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট, তেমন কঠিন কিছু না, তুমি নিজে পারবা। দেখো 1 নম্বর পার্থক্য কি বলছে, যে এটা ম্যানুয়াল বা হস্তচালিত, অবশ্যই হস্তচালিত, তোমার হাতে ভর দিতে হবে, এটা হাতের কাজ করতে হবে, ঠিক আছে, হস্তচালিত। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক অ্যানালিটিক্যাল ব্যালেন্স, ঠিক আছে। জাস্ট একবার রিডিং করে দিলে কিন্তু পারবা। দেখো একটু নিচের গুলো একটু খেয়াল করে দেখো, ওজন নিতে বেশি সময় প্রয়োজন হয়, কেন? এটা তো আমাদের কি বলা হয়, অ্যানালগ টাইপ, তাই না, তার কারণে একটু বেশি টাইম লাগবে। আর ডিজিটালটা তুমি জিনিসটা দাও উপরে, তুমি তুমি যদি স্বর্ণের পরিমাপ করো বা NaCl পরিমাপ করো, এটা উপরে দিবা, তোমাকে একটা ডিজিট তোমাকে দেখাই দিবে, শেষ। আর এখানে তোমার ঝামেলা আছে, তাই না। তো সব থেকে সুবিধা কোনটা, এটা সব থেকে সুবিধা, এটা সুবিধা কম, পার্থক্যটা জানা লাগবে, ঠিক আছে। আমি এগুলো মুছে দিলাম, তুমি স্লাইডটা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে। আচ্ছা, তারপর এবার আসো, আমাদের কিছু ম্যাথ করতে হবে। ম্যাথের মধ্যে দেখি তো কি অবস্থা, প্রশ্নটা পড়ো। পলভঙ্গি ব্যালেন্সে কি বলছে, বামে 0 ডানে 100, তার মানে কি বুঝতেছো, তার মানে এটা কিন্তু আমার পলভঙ্গি ব্যালেন্স। কোনটা পলভঙ্গি, একটু আগে আমি যে একটা চিত্র আঁকছিলাম না তোমাদেরকে, এই যেটা যদি আমার রাইডার হয়, এই যে এটা 0 এটা 100, এটা কিন্তু আমার পলভঙ্গি, তার মানে কয়টা ভাগ আছে, 100টা ভাগ আছে, বুঝতে পারছো। এটা কিন্তু বলছে যে বামে 0 ডানে 100। আচ্ছা, 10 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করে রাইডার ধ্রুবক নির্ণয় করো। বরিশাল 19, বরিশাল 16তে আসছে। চলো, সূত্রটা কি বলতো, সূত্রটা কি পড়ছিলাম আমরা। আচ্ছা, সূত্র পড়ছি ভিসি সমান কি পড়ছি, ওপরে 2 ইন্টু রাইডারের ভর কত দেখছো, 10 মিলিগ্রাম। তাহলে 10 মিলিগ্রাম কি রাখা যাবে, যাবে না, মিলিগ্রাম থেকে আমার কিসে নিতে হবে, গ্রামে নিতে হবে, ঠিক আছে। আমরা জানি 1 mg সমান 10⁻³ গ্রাম, মানে কি মিলিগ্রাম থেকে গ্রামে নিতে 1000 দিয়ে ভাগ করা লাগে বা 10⁻³ দিয়ে গুণ করা লাগে। এই কাজটাই কিন্তু আমি এখানে করছি, বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা,
নিচে কি, নিচে হচ্ছে ভাগ সংখ্যা, 100 ভাগ, রাইট, 100 ভাগ। এই জিনিসটা ক্যালকুলেশন করো, চলো আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, এই যে এটা একটু কেটে দিই। তাহলে উপরে হচ্ছে আমার 2 × tan ইনভার্স 3, আর নিচে হচ্ছে 100। এটা উপরে গেলে হয় 2 × tan ইনভার্স 4। এটা যদি উপরে দাও, তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে। সো এটা হচ্ছে আমার অ্যান্সার হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাইডার ধ্রুবকের মান। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো তো। আচ্ছা, এটা তোমার জন্য হোমওয়ার্ক, সেম টাইপের কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, সবকিছু দেওয়া আছে, রাইডার ধ্রুবক বের করতে হবে। পারবা আশা করি, একটু ট্রাই করবা। তারপর এক্সাম্পল নাম্বার 2, আমরা কোন স্লাইড কি মিস করছি না, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল 2, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, একটু দুইটা স্টেপে করতে হবে। দেখো, পলভঙ্গি ব্যালেন্স দ্বারা একটি বস্তু ওজন নিতে পাল্লার ডান পাশে নিম্নোক্ত ওজন সমূহ নেওয়া হলো। কিছু ওজন দেওয়া আছে এখানে, দেখো 5 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, এটুকু পর্যন্ত হচ্ছে আমার ওজন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার বস্তুর ওজন। মানে কি, যে আমার যেই পলভঙ্গি যে ব্যালেন্স, দুই পাশে দুইটা পাল্লা আছে, এক পাল্লায় হচ্ছে এই বস্তুগুলো দিছি, এই যে বিভিন্ন ধরনের ওজনের বস্তুগুলো দিছি। আচ্ছা, আরেকটা কথা বলছে দেখো, 10 mg ভরের রাইডার দেওয়া আছে, 10 mg ভরের রাইডার। তাহলে আসো আমি একটু এগুলোকে আগে কি করতে হবে জানো, এগুলোকে আগে আমি গ্রামে নিয়ে যাবো। তাহলে এটাকে যদি গ্রামে নিই 0.5 গ্রাম, এটাকে যদি আমি গ্রামে নিই কি হয়, 20 × tan ইনভার্স 3 গ্রাম, আর এটাকে নিয়ে গেলে 10 × tan ইনভার্স 3 গ্রাম। এটুকু তো বুঝছো, এটুকু তো বুঝছো। আচ্ছা, এবার দেখো কনসেপ্টটা হচ্ছে আমার লাগবে কি, দেখো তো কি বলছে, রাইডার ডান পাশের 10 নং ঘরে স্থাপন করে বস্তুটির ভর। মানে হচ্ছে এই যে এটা যদি আমার রাইডার হয়, আর এই যে আমার দুইটা যদি কি বলে এটাকে নিক্তি হয়। সো নিক্তি হলো, মনে করো আমি এই নিক্তির এখানে আমি হচ্ছে এই ভরগুলো দিছি, এই যে এই ভরগুলো দিছি, তাহলে আমার রাইডারটা 10টা ঘর ডানে চলে আসছে। ঠিক আছে, মানে 10টা ঘর ক্রস করছে। তাইলে আমি এখন আমার কাজ হচ্ছে এই যে টোটাল ভরটা বের করা। ঠিক আছে, বস্তুর টোটাল ভর বের করা। তাহলে এটার জন্য আমার দুইটা স্টেপ ফলো করতে হবে, একটু আগে যেটা বললাম তোমাদেরকে। সেটা হচ্ছে 1 নম্বর স্টেপটা হচ্ছে কি জানো, 1 নম্বর স্টেপ হচ্ছে আমার এই যে আর সি নির্ণয় করা। আর সি কি, রাইডার কনস্ট্যান্ট নির্ণয় করা, তোমরা কিন্তু একটু আগে শিখছো। আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে আমার ভর নির্ণয় করা, ভর নির্ণয় করা। তাহলে আর সি কিভাবে নির্ণয় করবা, আসো আর সি সমান কি হবে বলতো, সূত্র কি পড়ছি আমরা, 2 × উপরে কি রাইডার ধ্রুবকের ভর, ভর কত 10 mg, তাহলে 10 × tan ইনভার্স 3, আর নিচে হচ্ছে কি, যেহেতু বলছে পলভঙ্গি ব্যালেন্স, তার মানে নিচে হচ্ছে ভাগ, মানে 100 ভাগ। বুঝতে পারতেছো, তাহলে 2 × আমার যে রাইডার যে ধ্রুবকটা আছে ওই ধ্রুবকের ভরটা বসাইছি, সরি রাইডার ভরের, রাইডারের যে ভর ওইটা বসাইছি, আর নিচে হচ্ছে ভাগ বসাইছি, যে 100টা ভাগ আছে। আচ্ছা, ক্যালকুলেশন করো, তাহলে কি আসে, 2 × tan ইনভার্স 4। তাহলে এটা হচ্ছে আমার কি, রাইডার কনস্ট্যান্ট। এবার আমরা 2 নাম্বার কাজ, সুতরাং বস্তুর ভর বা সুতরাং ভর লিখতে পারতাম আমরা, ভর সমান কি হয়, কি হবে, আগে দেখো বস্তুর ভর, আগে তোমাকে বস্তু কি দেওয়া আছে, এই যে বস্তু, আগে বস্তুগুলো একটু লিখি, বস্তুগুলো লিখি। দেখো প্রথমে আছে 5 গ্রাম, 2 গ্রাম, তারপর 1 গ্রাম, তারপর 0.5 গ্রাম, সবগুলো কিন্তু গ্রামে লিখতেছে, মিলিগ্রাম লেখা যাবে না। তারপর আসো 20 × tan ইনভার্স 3 গ্রাম। তাহলে এইটুকু হচ্ছে আমার বস্তুর ভর, রাইট, যেগুলো আমার প্রশ্নে দেওয়া আছে। এখন একটা বিষয় কি খেয়াল করছো, এই যে আমার রাইডারটা একটু এই সাইডে সরে আসছে না, তাহলে এটারও তো একটা ভর আছে, বুঝতেছো। এই যে আমার এদিকে বস্তু দিলাম, রাইডারটা একটু এই সাইডে সরে আসলো, 10 ঘর যে এদিকে আসলো, এখানে বলা হয়েছে না 10 ঘরে স্থাপন করে, সো 10 ঘর যদি এদিকে চলে আসছে, সো এটার একটা ভর আছে, ওই ভরটা আমার কাউন্ট করতে হবে। এই ভরটা কাউন্ট করার জন্য, এই ভরটা কাউন্ট করার জন্য আমার কি করতে হবে জানো, এই যে রাইডারের ভর কত 10, তাহলে এই যে এই 10কে, ঠিক আছে, 10কে আমি কি দিয়ে গুণ করবো জানো, এই দেখো আমি যে রাইডার ধ্রুবকটা পাইছি এটা দিয়ে গুণ করবো, 2 × tan ইনভার্স 4। আশা করি এইটুকু বুঝছো, আশা করি এইটুকু বুঝছো। কি করছো হইছে, কিছুই না, জাস্ট ভরগুলো আমি লিখলাম, এখানে ভরগুলো লিখলাম, আর এখানে রাইডারের জন্য একটা এক্সট্রা একটা ভর আসছে, এই ভরটা আমি এখানে ক্যালকুলেট করলাম। সো এই জিনিসটা যদি তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি যেটা আসবে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে ম্যাথটা আশা করি বুঝতে পারছো। ওকে, সো এবার হচ্ছে স্ট্যান্ডার্ড পদার্থ, এই টপিকটা তুমি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে পাবা, পরিমাণগত রসায়ন এই চ্যাপ্টারে পাবা, এখানেও আছে। সো এই জন্য আমরা এখানে পড়ে ফেলি। তাহলে দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের জন্য তোমার 3টা বৈশিষ্ট্য তোমার মনে রাখতে হবে। 1 নাম্বার, এটা হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরি করে, ঠিক আছে। 2 নাম্বার, এটা বাতাসের যে জলীয় বাষ্প আছে বা বাষ্পের সাথে বিক্রিয়া করে না, এমসিকিউতে আসবে, ঠিক আছে। বাতাসের জলীয় বাষ্পের সাথে সে বিক্রিয়া করে না, ঠিক আছে, মানে এই যে H2O এর সাথে বিক্রিয়া করে না। আচ্ছা, আর এটা হচ্ছে ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ।
ঠিক আছে, এই তিনটা হচ্ছে তার বৈশিষ্ট্য। এখন দেখো অনেকগুলো এক্সাম্পল আছে, এতগুলো এক্সাম্পল তোমার মনে রাখতে হবে না, একটা ট্রিক্স মনে রাখতে হবে। কি ট্রিক্স? এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ওগুলোই হবে যাদের মধ্যে সি থাকবে। সি থাকবে, সি মানে কার্বন না, সি মানে ক্রোমিয়ামের সিও হতে পারে, ক্যালসিয়ামের সিও হতে পারে। ঠিক আছে, আচ্ছা একটা ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে HCl। দেখো HCl এর মধ্যে কিন্তু সি আছে, সি আছে, বাট তাও এটা হচ্ছে কি দিবে না, HCl আছে তাও এটা দিবে না। ঠিক আছে, মানে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে না। বুঝতে পারছো? এটা কি পড়লাম এখান থেকে? তার তিনটা বৈশিষ্ট্য পড়লাম। ঠিক আছে, এক নাম্বার বৈশিষ্ট্য প্রমাণ দ্রবণ তৈরি করা যায়, দুই নাম্বার জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, তিন নাম্বার ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল আছে, সবগুলোর মধ্যে সি থাকবে, একটা ব্যতিক্রম HCl, যেখানে সি থাকবে না, মানে সি থাকে, সি আছে বাট প্রাইমারি হবে না। ঠিক আছে, দেখো এগুলোতে কিন্তু সি আছে, এই যে সি, এই যে সি, এই যে সি, এই যে সি। আশা করি বুঝতে পারছো। সেকেন্ডারি তার উল্টা, এখানে কি হবে? সি নাই, সি নাই, আর একটা ব্যতিক্রম HCl, এখানে সি আছে তাও এটা প্রাইমারি হবে। ঠিক আছে, দেখো এই যে HCl, এটা কিন্তু ইম্পর্টেন্ট, আশা করি বুঝতেছো। তারপর দেখো বাকি যেগুলো এক্সাম্পল আছে এখানে কোনোটাতে সি নাই, তো এটা একটা আমাদের টেকনিক, এটা তুমি একটু মনে রাখতে পারো। ঠিক আছে, এবার আসো তো এরপরের কোশ্চেন আমি দেখি কি বলছে। একটা এমসিকিউ দেওয়া আছে, টাইট্রেশন বিক্রিয়ায় কোন যৌগ দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় না? যায় না বলছে, যায় না বলছে। তাহলে দেখো প্রমাণ দ্রবণ তৈরি করা যায় কার মাধ্যমে? তৈরি আমি একটু আগে পড়ছি, দেখো এই যে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় কিন্তু প্রাইমারি দিয়ে, এই যে প্রাইমারিতে পড়ছি, কই তৈরি করা যায় প্রাইমারি, তাহলে যায় না কার? সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি কারা হবে? সেকেন্ডারি কারা হবে? যাদের মধ্যে সি থাকবে না, সি নাই কার কাছে? এর কাছে। বুঝতে পারছো? আরেকটা কিন্তু টেকনিক আছে, দেখো এই জায়গায় আমার তিনটা অপশনে সি আছে, তিনটা অপশনে সি আছে, একটাতে নাই, তাই ওইটাই অ্যান্সার। যদি এমন হইতো তিনটাতে সি নাই একটাতে সি আছে, তাহলে ওইটাই অ্যান্সার, তখন প্রশ্ন চেঞ্জ হইতো। বাট আমি বলছি তুমি যদি প্রশ্ন নাও বুঝো তাহলে এই টেকনিক দিয়ে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছো কথাগুলো? আচ্ছা, ঠিক আছে, নেক্সটে আসি। তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো কনসেপ্ট করে ফেলছি, আশা করি তুমি সবগুলোই বুঝতেছো। কোনোটা যদি না বুঝো তোমার কাজ কমেন্টে আমাকে জানানো, অথবা আমাদের পেজে মেসেজ দেওয়া বা গ্রুপে পোস্ট করে দেওয়া। ঠিক আছে, তাহলে কিন্তু বোঝা যাবে। আচ্ছা, এবার আমরা পড়বো ঘনমাত্রা নিয়ে। ঘনমাত্রা জিনিসটা কি? সেম কথা, পরিমাণগত রসায়নে একদম ডিটেইলস আলোচনা করব। এখানে ডিটেইলসে যাব না, বাট যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, মানে ততটুকু পড়াবো। ঠিক আছে, আচ্ছা কিছু সূত্র লাগবে। এক নাম্বার, ছোটবেলায় পড়ে আসছো, W ইকুয়াল SVM/1000। তাহলে এই সূত্র থেকে তুমি S এর মান কিভাবে বের করতা? W ইন্টু 1000 ডিভাইড বাই কি? VM। মনে আছে? 9-10 এ পড়ছিল না, ওই যে চ্যাপ্টার 6 এ এসএসসি কেমিস্ট্রি। সো জানতে হবে। আচ্ছা, তারপর আরেকটা সূত্র, V1S1 ইকুয়াল V2S2, মানে S1V1 ইকুয়াল S2V2। এই সূত্রটাও তোমরা গুণগত রসায়নে অ্যাপ্লাই করছো, পরিমাণগততে অ্যাপ্লাই করছো, এখানেও আছে। ঠিক আছে, আচ্ছা কাজ, এই সূত্রগুলো কাজ কিভাবে করতে হয় আমরা একটু পরে ম্যাথ করবো, ম্যাথের মধ্যে তুমি বুঝবা। ঠিক আছে, আচ্ছা তারপর মোটামুটি এগুলো জানলেই হয়ে যায়। আরেকটা হচ্ছে পার্সেন্ট থেকে ঘনমাত্রা নির্ণয়, এটা একটু পড়তে হবে, একটু পড়ায় রাখি। পার্সেন্ট থেকে ঘনমাত্রা, পার্সেন্ট থেকে ঘনমাত্রা তোমাকে যদি দেই, এটার মধ্যে আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, বাট ওগুলো আমরা ডিটেলসে পড়বো পরিমাণগত রসায়নে, এখানে আমি ডিটেলসে যাব না। বাট একটা পড়ে রাখি, সেটা হচ্ছে মনে করো তোমাকে বলছে 5% NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তুমি এখান থেকে কিভাবে ঘনমাত্রা নির্ণয় করো জানো? S ইকুয়াল 10x/m, এটা হচ্ছে আমার সেই সূত্র। ঠিক আছে, আর x মানে হচ্ছে তোমাকে যে পার্সেন্টেজ দিয়ে দিছে এটা। ঠিক আছে, তাহলে আমি ক্যালকুলেশন করো, সরি 10 ইন্টু কত পার্সেন্ট? 5%, তাই ইন্টু 5 ডিভাইড বাই m মানে কি? এটার আণবিক ভর, এটার আণবিক ভর কত? 40। ক্যালকুলেশন করবা, যেটা আসবে এটাই আছে। বুঝতে পারছো? তিন ধরনের ঘনমাত্রা নির্ণয় পড়াইছি। একটা সূত্র S ইকুয়াল W ইন্টু 1000 ডিভাইড বাই VM বা MV। দুই নাম্বার V1S1 ইকুয়াল V2S2। তিন নাম্বার পার্সেন্ট থেকে ঘনমাত্রা নির্ণয়, এটা কিভাবে? S ইকুয়াল 10x/m, 10 x মানে হচ্ছে 5 আর m মানে হচ্ছে 40, 40 মানে আণবিক ভর। বুঝতে পারছো ব্যাপারগুলো? ব্যাপারগুলো কি বুঝছো? এরপর আসি ম্যাথ। ম্যাথ করার আগে এতক্ষণ যা পড়াইছি সবকিছু বুঝছো কিনা?
ঠিক আছে। আচ্ছা, যদি বুঝে থাকো এই ধরনের ম্যাথ কোনো ব্যাপারই না। এবার আসো ম্যাথটা আমি কিভাবে করব। 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে সোডিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করো। পরিমাণ মানে ডাব্লিউ নির্ণয় করো। তাহলে ডাব্লিউ ইকুয়াল SVM/1000। এস এর মান কি দেওয়া আছে 0.1, এই যে আমার এস, ঠিক আছে, ইনটু ভি এর মান কি দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে, ভি এর মান 250, সরি 250, অবশ্যই এমএল এ থাকতে হবে, অবশ্যই এমএল, ঠিক আছে, এমএল থাকতে হবে। আচ্ছা, আর এম এর মান কি তুমি জানো? এম কে এই যে সোডিয়াম কার্বনেট একটু বের করে দেখবা, দেখবে 106 আসে, দেখবে 106 আসে, ঠিক আছে, ডিভাইড বাই 1000, ক্যালকুলেশন করবা, যা আসবে তাই आंसर। ঠিক আছে, আমি তোমাকে জাস্ট ওয়েটা দেখাই দিচ্ছি যে কোন সূত্র তোমার অ্যাপ্লাই করতে হবে এন্ড কিভাবে তুমি ম্যাথটা করবা। ঠিক আছে, আমার কাজ তোমাকে জাস্ট ওয়ে দেখাই দেওয়া, ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমার। বুঝতে পারছো ব্যাপারগুলো? আচ্ছা, এরপর আসো আরেকটা ম্যাথ, সেম টাইপের ম্যাথ। দেখো তো, ঘনমাত্রা নির্ণয় করতে হবে। পারবা না হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক দিচ্ছি মানে এই না যেটা করতে হবে না, ইম্পর্টেন্ট কিন্তু। ঢাকা 19 আসছে, হোমওয়ার্ক দিচ্ছি মানে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে ভাইয়া এই মেথড, এই যে এক্সাম্পল কিন্তু আমি নাম্বার দিয়ে দিছি, ঠিক আছে, এটা কত নাম্বার, 8 নাকি 4, 3 4, এটা হচ্ছে 4, তাই না, 4। সো এক্সাম্পল 4 এর অ্যান্সার এইটা, আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, তো আমি চেক করে দিব তোমাকে। বুঝতে পারছো? বিকজ এগুলো কিন্তু যতগুলো ম্যাথ আমি রাখছি, এমসিকিউ রাখছি, সবগুলো বোর্ডে আসে এমসিকিউ, ঠিক আছে, সো ইম্পর্টেন্ট। নেক্সট করা লাগবে, হ্যাঁ এটা একটু করি। দেখো 2 ml 1.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, ভালো কথা, এইটা 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 পরস্পর মিশ্রিত করলাম। আচ্ছা, ভালো কথা, মিশ্রিত করে নতুন একটা তুমি মিশ্রণ পাবা, ওই মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। খুবই ইজি। দেখো দুইটা কিন্তু, এই যে 2 ml, এটা হচ্ছে 1.5 ml, তারপর হচ্ছে এটা হচ্ছে 1.5 মোলার, আর এটা হচ্ছে কত মোলার, 2 মোলার। ঠিক আছে, বুঝতেছো জিনিসটা? তাহলে দুটোরে কি কি দেওয়া আছে একটু বুঝো। V1 S1, V2 S2, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখো যখন তুমি দেখবা যে তোমাকে সেম দ্রব দেওয়া হয়েছে, সেম দ্রব, দেখো এই যে সেম দ্রব, এই যে সেম দ্রব, যখন সেম দ্রব দিবে তখন তার ঘনমাত্রা নির্ণয়ের জন্য একটা সূত্র তোমার জানা লাগবে। S ইকুয়াল, উপরে হচ্ছে S1 V1 প্লাস S2 V2, আর নিচে হচ্ছে V টোটাল। এই সূত্রটা জানা লাগবে। এই সূত্রটা আমি উপরেও লিখে দিচ্ছি, আমাদের ঘনমাত্রার যেই পয়েন্টটা ছিল এখানেও লিখে দিচ্ছি। সূত্রটা কি? S ইকুয়াল S1 V1 প্লাস S2 V2 প্লাস V টোটাল। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে চলো আমরা আমাদের ম্যাথে যাই। এখন কি করতে হবে, আর কি করে দেওয়া লাগবে? আশা করি লাগবে না। দেখো S1 বসাই, 2, এই যে S1 হচ্ছে 1.5, 2 হচ্ছে V1 প্লাস এগুলো বসাও 1.5 ইনটু 2, আর নিচে হচ্ছে V টোটাল। V টোটাল মানে এখানে V হচ্ছে কত, 2 ml, আর এখানে হচ্ছে 1.5 ml, 2 প্লাস 1.5 মানে 3.5 আসে। ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন করবা, অ্যান্সার চলে আসবে। আশা করি বুঝছো ম্যাথটা। ঠিক আছে, দেখো ম্যাথ যখন কোনো একটা ম্যাথ করাবো তখন তুমি কি করবা জানো? তুমি তখন ভিডিওটাকে পজ করে দিবা, পজ করে প্রশ্নটাকে নিজে পড়বা, নিজে পড়ে নিজে একটু মাথা খাটাবা, মাথা খাটাই নিজে আগে সলভ করার চেষ্টা করবা। যদি সলভ করতে পারো তারপর তুমি আমার সাথে অ্যান্সার মিলিয়ে নিবা, ওকে। আর যদি সলভ করতে না পারো তখন ভিডিওটা দেখবা। আশা করি বুঝতেছো ব্যাপারগুলো। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট টপিকে যাই। ওকে, তাহলে আসো নেক্সট। ওকে, নেক্সট হচ্ছে আমাদের আয়তনিক বিশ্লেষণ। আচ্ছা, এই বিশ্লেষণ, এই পার্টের মধ্যে এই পার্টটা অবশ্যই তোমার বুক থেকে রিডিং দিতে হবে। দেখো সবগুলো কিন্তু আমি তোমাকে বুকের কথা বলতেছি না ভাই, আমি তোমাকে কিছু কিছু পার্ট বলছি যেগুলো তোমার বই থেকে পড়তে হবে। পড়তে হবে মানে পড়তে হবেই, কোনো অপশন নেই। ঠিক আছে, যা বলতেছি তাই করতে হবে। ওকে, আচ্ছা, তো এই জায়গায় কি হবে, তোমার এখানে বেশ কয়েক ধরনের তুমি যন্ত্রপাতি সম্পর্কে পড়বা। ঠিক আছে, বিভিন্ন বুলেট, পিপেট, বিভিন্ন ফ্লাস্ক, ঠিক আছে, এগুলো নিয়ে তোমার বইয়ে সুন্দর মতো আলোচনা করা আছে। দাগানো বই থেকে পড়বা, যেগুলো ইম্পর্টেন্ট লাইন দাগাই দিছি ওগুলো একটু মনে রাখতে হবে। শেষ, এখানেও লাইনগুলো কয়েকটা লাইন এখানে তুলে দেওয়া আছে, টাইম ওয়েস্ট করতেছি না, বই পড়লে এগুলো পড়া লাগবে না, অথবা বই পড়ে এটা একটা রিভিশন দিতে পারো। ঠিক আছে, এখানে দুইটা চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে বুলেট, একটা হচ্ছে পিপেট। এর নাম হচ্ছে বুলেট, এই যে বুলেট, আর এটা হচ্ছে পিপেট।
পিপেট। ঠিক আছে, দেখো বুলেটের মধ্যে, বুলেটটা দেখতে, এগুলো তুমি দেখতে পাইছো আগে, তাই না? আগে তুমি চিনো। দেখো বুলেটের জিনিসটা কেমন, সেটা হচ্ছে এই বুলেটের মধ্যে মাঝখানে, এই যে মাঝখানে একটা স্টপ ক্লক থাকে। ঠিক আছে, এই এরকম একটা জিনিস তুমি কোথায় দেখছো বলো তো? আমরা যখন হাসপাতালে যাই তখন কিন্তু দেখা যায় যে স্যালাইন দেওয়ার সময়, তাই না? সো কাইন্ড অফ জিনিসটা এমনই, স্টপ ক্লক। তুমি চাইলে এটাকে স্টপ করে রাখতে পারো, আবার সেটা অন করে দিতে পারো। অন করলে এদিক দিয়ে তোমার এই যে দ্রবণটা পড়বে, তুমি যে লিকুইডটা দিবা বা দ্রবণটা দিবা এটা পড়বে। আর যদি স্টপ করে রাখো তাহলে পড়বে না। ঠিক আছে, দেখো অংশগুলোর নাম বলা আছে, অংশগুলোর নাম বলা আছে, জাস্ট দেখে নিতে পারো। খুব একটা ইম্পর্টেন্ট না, একটু দেখায় রাখলাম আর কি। ঠিক আছে, বাট এটার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। বৈশিষ্ট্য জানার জন্য তোমার বুকটা রিডিং করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো গ্রাজুয়েশন মার্কস মানে হচ্ছে এই যে দাগাঙ্কিত যে অংশগুলো, এখানে পরিমাপ দাগানো আছে, কত এমএল এগুলো লেখা আছে, 5 ml 2 ml 3 ml এগুলো লেখা আছে। ঠিক আছে, এন্ড পিপেট হচ্ছে এইটা, এদিকে তোমার পুশ করা লাগে। ঠিক আছে, এগুলো তুমি জানো। এরপর আসি, অবশ্যই বই পড়তে হবে এটার জন্য। পার্থক্য ইম্পর্টেন্ট, এমসিকিউ না ইম্পর্টেন্ট, সিকিউ না। দেখো পার্থক্য ইম্পর্টেন্ট, পার্থক্যটা পড়ার আগে অবশ্যই বইটা একবার রিডিং দিবা, তাহলে তোমার জন্য পার্থক্য দেখো তুমি নিজে নিজেই করতে পারতেছো। ঠিক আছে, তো আমি বেশি একটা ডিটেলসে যাচ্ছি না। এরপর আসুন, এই যে এই টপিকটা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, একটা ভিন্ন টপিক, তার কারণে আলাদা করে বোঝাচ্ছি। দেখো কি করতে হবে, আমাদের বেশ কিছু বিষাক্ত উপাদান দেওয়া আছে যেগুলো আমাদের জন্য অনেক বিষাক্ত, এগুলোর বিকল্প উপাদান হিসেবে আমরা কি ইউজ করতে পারি এগুলো দেওয়া আছে। ঠিক আছে, যেগুলো আমাদের বিষাক্ত, এই বিষাক্ত উপাদানগুলো দেওয়া আছে, এবং এটার অল্টারনেটিভ হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি এই জিনিসটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 নম্বরে আসো, ক্লোরোফর্ম, এটার বিকল্প হেক্সেন। হেক্সেন তোমরা চেনো? চেনো কিন্তু, আচ্ছা অর্গানিকে পড়ছো। কার্বন টেট্রাক্লোরাইড, হেক্সেন। ঠিক আছে, এইভাবে এই যে চারটি যেগুলো দেওয়া আছে এগুলো একটু মনে রাখতে হবে। আরো অনেকগুলো আছে, বাট আমি এগুলো দিলাম, এগুলো পড়লেই হয়ে যাবে। কি বলছি বুঝছো? এগুলো পড়লেই হয়ে যাবে, তাহলে একটু মনে রাখতে হবে। ওকে, এরপর আসো নেক্সট। এবার আসো আমাদের হ্যাজার্ড সিম্বল। হ্যাজার্ড সিম্বল 19 পড়ে আসছো। আমাদের বেশ কয়েকটা সিম্বল আছে, তোমার বইয়ে 12টা সিম্বল দেওয়া আছে, বাট 12টার মধ্যে হচ্ছে 10টা তোমার আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাই লিখলাম যে 10টি সিম্বল আন্তর্জাতিক স্বীকৃত, এগুলোকে বলা হচ্ছে হ্যাজার্ড সিম্বল। কোনটা কি কি মনে রাখতে হবে? 1 নম্বর মনে রাখতে হবে কি জানো? 1 নম্বর মনে রাখতে হবে এটার এই যে সিম্বলটা, 1 নম্বর মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে একটা নাম মনে রাখতে হবে, উইথ ইংলিশ, উইথ ইংলিশ। 4 নম্বর হচ্ছে একটা এক্সাম্পল মনে রাখতে হবে। মানে প্রতিটার জন্য তোমার 4টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর সিম্বল, যেটা তুমি মনে আছে, সিম্বল তুমি মোটামুটি পারো, 9 থেকেই পারো। তোমার ঝামেলা হয় নাম, নাম মোটামুটি পারা যায়, বাট তোমার ঝামেলা হয় এক্সাম্পল মনে রাখতে। সো মনে রাখতে হবে, তাহলে সিম্বল, বাংলা নাম, ইংলিশ নাম, এবং এই যে আমার এক্সাম্পল। বুঝতে পারতেছো? আচ্ছা এবার আসো, দাহ্য পদার্থ, বিষাক্ত পদার্থ, উত্তেজক পদার্থ, ট্যাক্স দেওয়া আছে। আচ্ছা, তারপর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, একটা পাংখার মতো, একটা মানে পাখার মতো একটা সিম্বল দেওয়া আছে। পরিবেশের জন্য ক্ষতিকর, গাছের সিম্বল দেওয়া আছে। ক্ষতকারী, ক্ষত সৃষ্টিকারী, হাতের চিহ্ন দেওয়া আছে। তো এগুলো তুমি মোটামুটি চিহ্নগুলো পারবা, বাট যেটা আমার জানা লাগবে সেটা হচ্ছে আমার এক্সাম্পল এবং ইংলিশ নাম, বাংলা নাম। ঠিক আছে, তোমার কাজ কিন্তু, তোমার কাজ দেখো এই চ্যাপ্টার আমার কাছ থেকে তোমার কাজ বেশি। আমি তোমাকে বুঝাই দিচ্ছি, আমি তোমাকে পড়াই দিচ্ছি। কিছু কিছু জিনিস যেগুলো মনে রাখতে হবে ওইগুলো মনে রাখার দায়িত্ব কিন্তু তোমার। বুঝতেছো? এই জন্য আমি তোমাকে কি করতেছি, এই জন্য আমি তোমাকে স্লাইড দিয়ে দিচ্ছি, এই জন্য আমি তোমাকে দেখানো বই দিয়ে দিচ্ছি, যেন তোমার প্রেশারটা একটু কম হয়। পুরা বই যেন পড়া না লাগে, দেখানো বই পড়লে হয়ে যাবে, তার আগে স্লাইড পড়লে আরো ভালো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো। ওকে, বিশ্লেষণ। বিশ্লেষণ জিনিসটা কি? বিশ্লেষণ হচ্ছে আমাদের মোটামুটি আমাদের কেমিস্ট্রিতে 2 ধরনের বিশ্লেষণ আছে। তোমরা দেখো, 1 নম্বর হচ্ছে এটাকে আমরা বলি কি জানো? এটাকে আমরা বলি গুণগত বিশ্লেষণ। আর 2 নম্বরকে আমরা বলি মাত্রিক বিশ্লেষণ, অথবা এটাকে তুমি পরিমাণগত বিশ্লেষণও বলতে পারো। ঠিক আছে, মানে যে কোয়ান্টিটিভ আর কোয়ালিটেটিভ। ঠিক আছে, তো বিশ্লেষণ জিনিসটা কি আসলে, তোমার, তুমি যখন কোনো একটা পরীক্ষা করবা, সাপোজ তুমি কোনো একটা লবণের ঘনমাত্রা নির্ণয় করবা। ঠিক আছে, তো এটা নির্ণয় করার জন্য তোমার বেশ কিছু স্টেপ ফলো করতে হবে, তাই না? তো বিশ্লেষণের মধ্যে আমাদের এরকম কিছু স্টেপ আছে। একটাকে আমরা বলি মাইক্রো, একটাকে বলি সেমি মাইক্রো, একটাকে আমরা বলি ম্যাক্রো। ঠিক আছে, আরেক ধরনের বিশ্লেষণ আছে যেটা হচ্ছে আমাদের টাইট্রেশন। এটাও কাইন্ড অফ বিশ্লেষণ বলা যায়। তো টাইট্রেশনে আমরা কি করি জানো? টাইট্রেশনে আমরা একটা
জানা দ্রবণের ঘনমাত্রার মাধ্যমে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি। মানে কি? মানে হচ্ছে, মনে করো তোমাকে একটা ঘনমাত্রা দিয়ে দিই, একটা এই যে পাত্র দিলাম, পাত্রে একটা দ্রবণ আছে, এবং বললাম যে এটার ঘনমাত্রা হচ্ছে তোমার 5 মোলার। তোমাকে আমি আরেকটা ঘনমাত্রা দিলাম যেখানে হয়তো বা সেম আয়ন আছে, কিছু কিছু সেম আয়ন আছে। এখন এটার ঘনমাত্রা তুমি জানো না, এই ঘনমাত্রা তোমার নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই কাজটা আমরা করি টাইট্রেশনের মাধ্যমে। ঠিক আছে, টাইট্রেশনের মাধ্যমে। সো এই ধরনের কিছু বিশ্লেষণ আমরা করব। টাইট্রেশন এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, টাইট্রেশনটা আমরা পরিমাণগত রসায়নে গিয়ে পড়বো। বাট এখানে আমার 3 ধরনের বিশ্লেষণ জানতে হবে, একটা ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো, 3 ধরনের বিশ্লেষণ। আসো, তার মধ্যে দুইটা যেটা তোমার বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে 3টাই রাখছি, আর তোমার বইয়ে যে দুটো দেওয়া আছে সেটা হচ্ছে সেমি মাইক্রো এবং মাইক্রো, মানে এই দুটো বেশি ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, দেখো বিশ্লেষণটা কি হয়, যে যখন আমি ম্যাক্রো বিশ্লেষণ করব তখন আমি দ্রব্য না, সরি দ্রব হবে, সরি টাইপিং মিস্টেক। ওকে, তাহলে কি বললাম, যখন তুমি ম্যাক্রো বিশ্লেষণ করবা তখন তোমার দ্রব নিতে হবে, দ্রব মনে করো লবণ নিতে হবে 0.5 থেকে 2 মিলিগ্রাম, সরি গ্রাম গ্রাম গ্রাম। ঠিক আছে, যেহেতু ম্যাক্রো মানে বড়, তোমরা পড়ছো ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট, সেমি মাইক্রো মানে মাঝখানে। ঠিক আছে, আচ্ছা তারপর দ্রবণ নিতে হবে, দ্রবণ মানে তোমার কি সলিউশনটা নেওয়া লাগবে 20 থেকে 30 ml, মিলিলিটার গেল। সেমি মাইক্রো হলে 50 থেকে 200 মিলিগ্রাম, গ্রাম মিলিগ্রাম একটু মাথায় রাখো, 2 থেকে 4 ml, 5 থেকে 20 মিলিগ্রাম, 0.2 থেকে 1 ml। এদিকে যত আসতে হচ্ছে তত ছোট হচ্ছে, কেন? কারণ ম্যাক্রো সব থেকে বড়, তারপর সেমি মাইক্রো, তারপর মাইক্রো। ঠিক আছে, এই 4টা পড়লেই হয়ে যাবে, এই 4টা পড়লেই হয়ে যাবে। তার পাশাপাশি একটু বুক রিডিং দিতে পারো, বুক রিড, এটা পড়লেই হয়ে যাওয়ার কথা। বাট একটু তুমি আইডিয়া নেওয়ার জন্য, এগুলো যদি রিটেনে আসতে পারে, তো রিটেনে আসলে যেন পারো, তাই এটা একটু আইডিয়া নেওয়ার জন্য কি করতে হবে, বুকটাকে রিড করতে হবে। এরপর আসো, ওকে, সো আমাদের এই যে রেকর্ডের ক্লাস, স্লাইড, তারপর আমাদের এই যে দাগানো বই, এই সবগুলো তুমি কোথায় পাবা? কোথায় পাবা? এই যে লার্ন উইথ কাউসার ইউটিউব চ্যানেলে। কোথায়? প্লে লিস্টে যাবা, দেখবে একটা প্লে লিস্ট আছে, এইচএসসি ওয়ান শট অথবা এক ক্লাসের রিভিশন, এরকম কিছু একটা নাম দিয়ে প্লে লিস্ট দিয়ে দিছি, ওই প্লে লিস্টে তুমি পেয়ে যাবা। অলরেডি তুমি এখন যাও, এখনই পাবা। ঠিক আছে, এন্ড তোমার কাজ সাবস্ক্রাইব করে দেওয়া, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তাহলে যেন তুমি বাকি অধ্যায়গুলো যেন তাড়াতাড়ি পেয়ে যাও। এরপর আসুন পড়াশোনায় আসি। ওকে, এখন থেকে হচ্ছে আমাদের মোটামুটি এমসিকিউ পার্ট। ঠিক আছে, এমসিকিউ গুলো দেখো তোমরা নিজেরাই পারবা। দেখো 1 নাম্বার এমসিকিউ, সরি 3 নাম্বার এমসিকিউ, কেমিস্ট্রি ল্যাবে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য কোনটি ব্যবহার করা হয়? চলো অপশন দেখি। 1 নাম্বার নিরাপদ চশমা। চশমা কেন? তুমি কি চোখ দিয়ে শ্বাস প্রশ্বাস করো মানে নিঃশ্বাস নাও? না তো, তাহলে চশমা হবে না, বাদ। অ্যাপ্রন, অ্যাপ্রন তো আমরা শরীরে পরি, গায়ে পরি, আমরা তো গা দিয়ে নিঃশ্বাস নিই না, তাই বাদ। 3 নাম্বার গ্লাভস, তুমি কি হাত দিয়ে নিঃশ্বাস নাও? নাও না, তাহলে এটাও বাদ। তাহলে কি হবে অ্যান্সার? মাস্ক। কেন? কারণ তুমি নাক দিয়ে নিঃশ্বাস নাও। তাহলে খুবই ইজি না ব্যাপারটা? আচ্ছা, তারপর আসো, কেমিস্ট্রি ল্যাবে কখন নিরাপত্তা চশমা ব্যবহার করা আবশ্যক? 1 নাম্বার দ্রবণ প্রস্তুতিতে, না কিন্তু। রাসায়নিক বস্তুর ওজন নিতে, না, ওজন নিতে তোমার চশমা কেন লাগবে? আচ্ছা, 3 নাম্বার রাসায়নিক পদার্থ উদায়ী হলে, হ্যাঁ উদায়ী হলে। উদায়ী পদার্থ তোমার কি মনে আছে? উদায়ী পদার্থ হচ্ছে ওগুলো যেগুলো তোমার কঠিন থেকে সরাসরি বাষ্পে চলে যায়, মানে এক ধরনের বাষ্প, সেই বাষ্পটা যেন তোমার চোখে ক্ষতি না করে, তাই তোমার চশমা ইউজ করতে হবে। 4 নাম্বার কি যন্ত্রপাতি পরিষ্কার করতে, চশমা দিয়ে পরিষ্কার করবে তুমি? না। তাহলে আসো, আমার অ্যান্সারটা কি? রাসায়নিক পদার্থ উদায়ী হলে। ঠিক আছে, এগুলো কিন্তু হাজারি স্যারের বইয়ের এমসিকিউ। আচ্ছা, তারপর আসো, পরভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 10 mg রাইডার ব্যবহার করা হলে তখন রাইডার ধ্রুবকের মান, ভাই এই ম্যাথ কি আমার করে দেওয়া লাগবে? এই ম্যাথ কি করে দেওয়া লাগবে? লাগবে না। আর সি সমান সূত্র তোমাকে পড়াই দিছি, তুমি এটা আমাকে কোথায় জানাবা? এটা আমাকে কমেন্টে জানাও, কমেন্টে জানাও অ্যান্সার কি হবে। তারপর আসো, পরভঙ্গি ব্যালেন্সের 5 গ্রাম রাইডার ব্যবহার করলে সূক্ষ্মতম পরিমাপের ক্ষমতা, এটাও সেম সেম, আরসি নির্ণয় করবা, আরসি নির্ণয় করবা, যেটা আসবে এটা অ্যান্সার। ঠিক আছে, তুমি বের করে দেখো, এটা অ্যান্সার আসবে। ঠিক আছে, এটাও সেম, পরভঙ্গি ব্যালেন্সের সূক্ষ্ম পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত, কত পর্যন্ত, এই যে এটা। ঠিক আছে, আশা করি পারবা, আশা করি পারবা। ম্যাথগুলো তুমি করে দেখো, সেম ম্যাথ, তিনটাই আমি একসাথে রাখছি কারণ তিনটাই সেম ম্যাথ, জাস্ট প্রশ্নটা কিন্তু ডিফারেন্স, প্রশ্নটা কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে, এই যে পরিমাপের ক্ষমতা কত পর্যন্ত, ক্ষমতা বললে কি তুমি কি আরসি নির্ণয় করবা, রাইডার কনস্ট্যান্ট নির্ণয় করবা। ঠিক আছে, তারপর আসুন, ওকে, এগুলো দেখো তো, নিচের
কোন ব্যালেন্স 4 ডিজিট ব্যালেন্সের পরিমাপ করা বোঝায়? কি হবে 4 ডিজিট ব্যালেন্স মানে কি? যে দশমিক এর পরে 4টা ঘর। কোথায় আছে 4টা ঘর? 3টা 2টা, এই যে 4টা। বুঝতেছো ব্যাপারটা? কেন 4টা? এই যে দশমিকের পরে 4টা, 1 2 3 4। ক্লিয়ার? আচ্ছা, কনফিউজ হয়ে আছে দশমিকের আগে 4টা, এমন না, পরে 4টা। তারপর আসো, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? বলতে পারবা কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখো, HCl ব্যতিক্রমশীল। আচ্ছা, নাই, সি নাই, সি একমাত্র এখানে আছে, আর HCl তো ব্যতিক্রম। HCl কখনো প্রাইমারি না, HCl সবসময় সেকেন্ডারি। ঠিক আছে? পলভঙ্গি ব্যালেন্সের জন্য নিচের কোনটি প্রয়োজন নয়? হ্যাঁ, এই এমসিকিউটা তুমি তখনই অ্যান্সার করতে পারবা যখন তুমি পলভঙ্গি ব্যালেন্স থেকে বই থেকে যখন করে নিবা। আমি তোমাকে বলছি না যে পলভঙ্গি ব্যালেন্সে এই পার্টটা বই থেকে রিডিং করতে হবে, যে পলভঙ্গি ব্যালেন্সে কি কি আছে, কোনটার নাম কি, কোনটার কাজ কি। তো যখন এটা পড়বা তখন তুমি বুঝতে পারবা এটার অ্যান্সারটা হচ্ছে টেয়ার। ঠিক আছে? হচ্ছে ডিজিটাল ব্যালেন্সে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো তোমার এমসিকিউ ছিল। আমরা 11টা এমসিকিউ রাখছি। তুমি এমসিকিউ দেখতে পারো, বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, বিকজ আমার এই চ্যাপ্টারটার মেইন ফোকাস হচ্ছে এমসিকিউ। তো তুমি যত বেশি এমসিকিউ পারো সলভ করো। কোনো প্রবলেম থাকলে আমাদের পেজে নক করো, অথবা আমাদের গ্রুপে পোস্ট করো, অথবা কমেন্টে জানাও, যেভাবে হোক। আচ্ছা, এবার আমাদের কাজ, আমাদের লাস্ট কাজ, সিকিউ দেখা। এবার আসো, সিকিউর ক্ষেত্রে কিছু কথা বলি। এই যে এই চ্যাপ্টার থেকে সিকিউ তোমার দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে ফুল থিওরিটিক্যাল। ফুল থিওরিটিক্যাল কেমন? তোমার ওই যে আয়তনিক ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, পিপেট, বুরেট, এসব নিয়ে সিকিউ আসতে পারে। ওগুলো চিত্র উদ্দীপকে দিতে পারে, অথবা নাম দিতে পারে, ওগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারে, অথবা পলভঙ্গি ব্যালেন্স, ওগুলো নিয়ে প্রশ্ন করতে পারে। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ে হচ্ছে কি জানো? 2 নাম্বার ওয়ে হচ্ছে এমন সিকিউ। এমন সিকিউ কি? এই যে ঘনমাত্রা রিলেটেড ম্যাথ আসতে পারে, বা পলভঙ্গি রিলেটেড ম্যাথ আসতে পারে। যদি এরকম ম্যাথমেটিক্যাল অথবা এই যে বিশ্লেষণ পদ্ধতি, এটা বুঝে তুমি ভালো মতো পারো, যদি এই টাইপের প্রশ্ন আসে তখন আমি বলবো তুমি অ্যান্সার করো, সমস্যা নাই। বাট যদি ফুল থিওরিটিক্যাল কোনো প্রশ্ন আসে তাহলে আমি বলবো তুমি স্কিপ করাটা ভালো। কেন? কারণ থিওরিটিক্যাল জিনিসের নাম্বার কাটার একটা চান্স থাকে। তো তুমি যদি গুণগত ভালো মতো পারো, মৌল ভালো মতো পারো, দেন রাসায়নিক পরিবর্তন ভালো মতো পারো, তাহলে ওইখান থেকে অ্যান্সার করে দিয়ে চলে আসো। আর যদি একদমই না পারা যাচ্ছে তখন এখান থেকে অ্যান্সার করো। এই জন্য কিন্তু তোমাকে আমি আজকে ভালো মতো পড়াই দিচ্ছি জিনিসটা। ঠিক আছে? এবার আসো 1 নাম্বার। আচ্ছা দেখো, দৃশ্যপট 1 কি কি দেওয়া আছে? মাইক্রো, সেমি মাইক্রো, টাইট্রেশন, 3টা বিশ্লেষণ পদ্ধতি, এ পাত্র বি পাত্র। ওকে, দৃশ্যপট 1 অনুযায়ী 1 এবং 2 নং পদ্ধতির সুবিধা অসুবিধা বলো। বলো কোনটা সুবিধা কোনটা অসুবিধা। মাইক্রো, সেমি মাইক্রো, একদম ভালো মতো আমরা ডিটেলসে পড়ছি, আশা করি পারবা। দেখো, তোমার সুবিধার জন্য এখানে আমি অ্যান্সারটা দিয়ে রাখছি। অ্যান্সার বলতে সুবিধা অসুবিধা সবগুলো আমি আলোচনা করে রাখছি। ঠিক আছে? তুমি চাইলে একবার রিডিং করতে পারো। কিছু অসুবিধা কিছু সুবিধা আমি তোমাকে একটু বলি। দেখো, মাইক্রো মানে কি? একদম ন্যূনতম বিশ্লেষণ, মানে সূক্ষ্ম বিশ্লেষণ। তুমি কি একটা জিনিস খেয়াল করছো? আমরা যখন মাইক্রো নিয়ে পড়াশোনা করতেছিলাম, এখানে আসি, যখন মাইক্রো নিয়ে পড়াশোনা করতেছিলাম, গ্রামটা ছিল অনেক কম, অনেক কম, মিলিগ্রাম অনেক কম, 5 থেকে 20, এগুলো থেকে অনেক কম। এমএলটাও ছিল অনেক কম। তার মানে খুবই সূক্ষ্ম জিনিস নিয়ে আমরা কাজ করতেছি। তার কারণে এখানে আমরা কি হয় জানো? এখানে হচ্ছে আমার যন্ত্রপাতিগুলো খুবই সূক্ষ্ম হওয়া লাগে, তার কারণে ব্যয়টা বেশি হয়, এক্সপেন্সটা বেশি হয়, টাইমটা বেশি লাগে। এগুলো হচ্ছে অসুবিধা। আর সুবিধা কি এটার? সুবিধা হচ্ছে একদম পারফেক্ট অ্যান্সার তোমার পাবা, এটা হচ্ছে সুবিধা। সেমি মাইক্রো তার অপোজিট, খুব একটা ন্যূনতম জিনিস নিয়ে কাজ করতে হয় না, ব্যয় কিছুটা কম, সময় কিছুটা কম লাগে। আর অসুবিধা কি? তাইলে মানটা পারফেক্ট পাওয়া যায় না। এসব কথাবার্তাই কিন্তু আমি এখানে বলছি, এসব কথাবার্তা এখানে বলছি। তুমি চাইলে একবার রিডিং করে নিতে পারো, আমি আর পড়াই দিচ্ছি না। ঠিক আছে? আশা করি পড়লে বুঝবা, পড়লে বুঝবা। আমাদের আগের কোশ্চেন আসে। 1 তুমি পারো। 2, দৃশ্যপট 1 অনুযায়ী 3 নং বর্ণিত কাজ সম্পাদনের জন্য যে ধরনের গ্লাস সামগ্রী প্রয়োজন ব্যাখ্যা করো। টাইট্রেশনের কথা বলছে। টাইট্রেশন পদ্ধতি তোমাকে আমি একটু আগে বর্ণনা করছি। টাইট্রেশন জিনিসটা কি? যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে হবে জানা দ্রবণের ঘনমাত্রার মাধ্যমে, জানা দ্রবণের মাধ্যমে। ঠিক আছে? সো এখানে কি কি ইউজ করতে হয়? এখানে পিপেট, বুরেট, হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন ফ্লাক্স এগুলো ইউজ করতে হয়, আয়তনিক ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স এগুলো ইউজ করতে হয়। থিওরিটিক্যাল একটা অ্যান্সার। ঠিক আছে? এইসব জিনিসপত্র নাম লিখবা, একটু বর্ণনা দিবা। বর্ণনা তুমি কিভাবে পারবা এই জন্য আমি তোমাকে বলছি ওই জিনিসটা তোমার বুক থেকে রিডিং করতে হবে। ঠিক আছে? তো তুমি যখন আয়তনিক ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, বুরেট, পিপেট এগুলো নিয়ে যখন তুমি রিডিংটা পড়বা তখন তুমি এই যে এই অ্যান্সারটা করতে পারবা। মানে কি করতে হবে এখানে? ওই নামগুলো লিখে প্রতিটার জন্য বর্ণনা দিতে হবে। সো এই কাজটা তুমি তখন পারবা। এবার আসো,
দুই পারবা। 3 আসো, দৃশ্যপট 2 অনুযায়ী এ পাত্রের বিদ্যমান সালফিউরিক অ্যাসিডের ভর নির্ণয় করো। পারবা? পারবা? এটার ভর নির্ণয় করতে হবে। এখানে আমি করে দিচ্ছি তোমাকে গ নাম্বারটা। ভর কিভাবে নির্ণয় করো, কি কি দেওয়া আছে দেখো তো। ভি দেওয়া আছে না, একটু তোমাকে আমি লিখে দিই। ভি দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এস দেওয়া আছে, এখানে তুমি এম পাবা। তাহলে ভর নির্ণয় করতে কি লাগে, ডাব্লিউ ইকুয়াল এস ভি এম বাই 1000। তাহলে এস এর মান কত 1, ভি এর মান কত 250। দেখো 250 সিএম কিউব দিছে, সিএম কিউব যে কথা, মানে এটাকে বলে কিউবিক সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার। সো এটা যে কথা মিলিলিটার সেম কথা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আর কি এম, এটার এম কত জানো 98 না, আর নিচে হচ্ছে 1000। ভাগ করবা, ক্যালকুলেশন করবা, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, অ্যান্সার চলে আসবে। তাহলে গ শেষ, গ নাম্বারে আসে। দৃশ্যপট 2 অনুযায়ী এ পাত্রে দ্রবণটির জন্য হ্যাজার্ড সিম্বল অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। তার মানে এই যে সালফিউরিক অ্যাসিড, এটা কোন হ্যাজার্ড সিম্বলের মধ্যে পড়ছে বলতে পারবে তুমি? বলতে পারবে, এটা কিন্তু ক্ষতিকারক, যে ক্ষয়কারক আছে, ক্ষয়কারক এবং পরিবেশের জন্য ক্ষতিকর। ওই এই যে দেখো বিপজ্জনক দুইটা, তাহলে ক্ষয়কারী একটা হচ্ছে বিপজ্জনক ক্ষতি, ঠিক আছে। এই দুইটা তুমি একটু ব্যাখ্যা করে দিবা, বই থেকে পড়তে পারো যে সালফিউরিক অ্যাসিড কোথায় কোথায় আছে, ঠিক আছে, একটু ব্যাখ্যা করে দিতে হবে। তারপর আসুন প্রশ্নে আসুন, তাহলে এটা পারা যাবে আশা করি, থিওরিটিক্যাল আর কি। দৃশ্যপট 2 অনুযায়ী কিভাবে বি পাত্রের 100 ml সেন্টিমোলার দ্রবণ প্রস্তুত করবে? বি পাত্রের কিভাবে বি পাত্রের 100 ml সেন্টিমোলার দ্রবণ প্রস্তুত করবে? পারা যাবে, আশা করি পারা যাবে। ওই যে V1S1 এই সূত্র, V2S2। তাহলে এই যে এই ম্যাথটা পারার জন্য আমরা ঘনমাত্রা নির্ণয়ের জন্য যে ম্যাথগুলো দেখছিলাম, ঘনমাত্রা নির্ণয়ের যে সূত্রগুলো দেখছিলাম, ওই সূত্রগুলোকে কাজে লাগাইতে হবে। এই সূত্র অ্যাপ্লাই করলে তুমি এই ম্যাথের অ্যান্সারও বের করতে পারবা, ঠিক আছে। সো যেহেতু আমরা এই ধরনের ম্যাথ অনেক প্র্যাকটিস করছি অলরেডি, সো আমি আর দেখাচ্ছি না। সো আশা করছি তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া পেয়ে গেছো, এবং এই চ্যাপ্টার থেকে কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, এমসিকিউ সিকিউ, এন্ড তোমার কি কি পড়তে হবে না পড়তে হবে, টোটাল একটা ধারণা আশা করি তুমি পাইছো, ঠিক আছে। তাহলে কমেন্ট বক্স চেক করবা, ডিসক্রিপশন চেক করবা, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ইউটিউব হলে, আর ফেসবুক হলে কমেন্ট বক্সে পেয়ে যাবা কি পাবা, দাগানো বইয়ের পিডিএফ, স্লাইডের লিংক, দুটো জিনিস পেয়ে যাবা, ঠিক আছে। এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তার পাশাপাশি লার্ন উইথ কাউসার নামে আমাদের যে ফেসবুক পেজ আছে, এই পেজটাকে তোমরা ফলো করে রাখতে পারো, ঠিক আছে। তো আমরা এটুকু শেষ করি, অলরেডি রাত 1:44 বেজে গেছে। সো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এবং অন্যান্য অধ্যায়গুলো তোমরা ইনশাআল্লাহ এই যে প্লেলিস্ট অপশনে গেলে প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি একটা সম্পূর্ণ আইডিয়া পাইছো। এখন তোমার কাজ বাসায় এমসিকিউ প্র্যাকটিস করা, সিকিউ প্র্যাকটিস করা, বইটা পড়া, স্লাইডটা পড়া, 4টা কাজ বলছে, এগুলো করবা, ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে ভালো মতো অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আসসালামু আলাইকুম সবাইকে।